স্বাগতম আজকে আমার ভিডিও ক্লাসে। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো দেখো এসএসসি 27 ও 28 ব্যাচের পদার্থবিজ্ঞান বই। ওকে, পদার্থবিজ্ঞান বইয়ে আলোর প্রতিসরণের আলোর প্রতিসরণ যে অধ্যায়টা আছে, নবম অধ্যায়, এই অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ টপিক লেন্স। এই লেন্স বিষয়টা নিয়ে আমি বিস্তারিত আলাপ করব। ওকে, তো আসলে লেন্স কি এটা আমাদের আগে জানতে হবে। লেন্স বিষয়টা কি? তো লেন্স বলা হয়েছে যে আহ, দুটি গোলীয় পৃষ্ঠ দ্বারা আগে আমি একটু বোঝাই, আপনি সেটা বোঝাই তাহলে ক্লিয়ার হবে। যে মনে করো এটা একটা গোলক, এটা একটা গোলক, ঠিক আছে? তো দুইটা গোলককে যদি আমি এইভাবে রাখি, এটা একটা আমাদের পজিশন গেল। আরেকটা দেখো, এটা একটা গোলক, এটা একটা গোলক, ঠিক আছে? তো এই যে এখান থেকে যদি আমি এইভাবে দুটি গোলককে যদি এইভাবে আমি কেটে নিই, হ্যাঁ, তাহলে এখান থেকে আমার কি হবে, এরকম আমি একটা অংশ পাবো, এখান থেকে আমি এরকম একটা অংশ পাবো, ঠিক আছে? তাহলে এখানে আমরা কয়টা গোলক ব্যবহার করছি? দুইটা। এখানেও দুইটা ব্যবহার করছি, এখানেও কয়টা? দুইটা ব্যবহার করছি। তাহলে আমরা বলতে পারি যে দুটি গলীয় পৃষ্ঠ দ্বারা, দুটি গলীয় পৃষ্ঠ, যেহেতু দুটা, এটা একটা গোলকের অংশ, এটা একটা গোলকের অংশ, তাহলে আমরা বলতে পারি দুটি গলীয় পৃষ্ঠ দ্বারা, দুটি গলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ কোন স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলে, ঠিক আছে? দুটি গলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ কোন স্বচ্ছ প্রতিসারক মাধ্যম। প্রতিসারক মাধ্যম বলতে আসলে এখানে আলো পড়লে ভেদ করে চলে যাবে, ঠিক আছে? আলো পড়লে ভেদ করে কি হবে? চলে যাবে। তাহলে আমরা বলতে পারি যে দুটি গলীয় পৃষ্ঠ দ্বারা, ঠিক আছে, দুটি গলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ কোনো স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে আমরা বলবো কি? লেন্স। ওকে, ফাইন। তাহলে এখন আমরা আসলে এই লেন্সটা কিভাবে তৈরি হয়? লেন্স মূলত হলো এক ধরনের কাঁচ, হ্যাঁ, প্লাস্টিক এবং কোয়ার্টজ নামক যে পদার্থগুলো আছে, এগুলো দ্বারা আসলে লেন্স কি হয়? গঠিত হয়, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি যে দুটি গলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ কোনো স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে আমরা বলবো কি? লেন্স, ঠিক আছে? তাহলে দুটি গলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ কোনো স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে আমরা বলবো কি? লেন্স। লেন্স কি কি জিনিস দ্বারা গঠিত হতে পারে? কাঁচ, কাঁচ দিয়ে হতে পারে, প্লাস্টিক দিয়ে হতে পারে, এবং কি কোয়ার্টাস নামক যে পদার্থ আছে সেটা দ্বারাও লেন্স গঠিত হতে পারে, ঠিক আছে? তাহলে এখন আমরা যদি, তাহলে আমরা দেখলাম লেন্সের ক্ষেত্রে কয়টা গোলক আছে? দুইটা গোলক, এটা গোলক, এটা গোলক। এর ক্ষেত্রেও দুইটা গোলক, অর্থাৎ এই লেন্সটার ক্ষেত্রে দুইটা গোলক ইউজ করা হয়েছে, এটার ক্ষেত্রে কয়টা গোলক? দুইটা গোলক ইউজ করা হয়েছে। তাহলে দুটি গলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ কোনো স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে আমরা বলবো কি? লেন্স বলবো, ঠিক আছে? এখন দেখো বিষয়টা, লেন্সকে আমরা, এই লেন্সকে, এই লেন্সকে আমরা মোটামুটি দুইটি ভাগে ভাগ করতে পারি। কয়টা ভাগে? দুই ভাগে, ঠিক আছে? একটা বলা হয় উত্তল লেন্স, ঠিক আছে? উত্তল লেন্স। আর একটা বলা হয় অবতল লেন্স। তো আমি যে এখানে দুইটা চিত্র আর্ট করছি, দেখো আঁকছি, তো এখানে প্রথম চিত্রটা, এইটা মূলত হলো উত্তল লেন্স। কি লেন্স? উত্তল লেন্স। আর এটা বলা হয় অবতল লেন্স। আসলে আমরা এখন দেখবো আসলে এটাকে কেন উত্তল লেন্স বলা হয়, ঠিক আছে? কি কারণে এটাকে আমরা উত্তল লেন্স বলতেছি আর কি কারণে এটা অবতল লেন্স বলতেছি, অর্থাৎ উত্তল লেন্সের ডেফিনেশনটা কি এবং অবতল লেন্সের কি ডেফিনেশনটা কি? উত্তল লেন্সের ক্ষেত্রে দেখা যায় যে উত্তল লেন্স হওয়ার ক্ষেত্রে যে লেন্সের দুই প্রান্ত কি থাকবে? সরু থাকবে। দেখো এই দুই প্রান্ত কি আছে? সরু আছে, কিন্তু মধ্যভাগটা কি আছে? চওড়া। যে লেন্সের দুই প্রান্ত সরু, মধ্যভাগটা চওড়া, সেটা বলবো আমরা কি লেন্স? উত্তল লেন্স। উত্তল লেন্সে মূলত আলো রশ্মি এরকম উঁচু পৃষ্ঠে আপতিত হয়। উঁচু পৃষ্ঠে কি হয়? আপতিত হয়। আপতিত হয় প্রতিসরে চলে যায়, ঠিক আছে? উত্তল লেন্সের একটা বিশেষ ক্ষমতা হলো এই আলো রশ্মি কি করে? একটা বিন্দুতে সে কি করে? মিলিত করে। উত্তল লেন্স আলো রশ্মি কি করে? একটা বিন্দুতে সে মিলিত করে। যেহেতু উত্তল লেন্স
আলোর রশ্মি একটা বিন্দু মিলিত করতে পারে, এই জন্য এই লেন্সটাকে অভিসারী লেন্স বলা হয়। কি লেন্স বলা হয়? অভিসারী লেন্স। তাহলে পরীক্ষা প্রশ্ন আসতে পারে, ছোট প্রশ্ন, খ নাম্বারের ক্ষেত্রে অথবা সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে, যে অভিসারী লেন্স কি, বা উত্তল লেন্সকে কেন অভিসারী লেন্স বলা হয়? কারণ উত্তল লেন্স আলোর রশ্মি কি করতে পারে? একটা বিন্দুতে সে মিলিত করতে পারে। ক্ষমতাটা হলো কি করা? কোনোটা বিন্দুতে আলোর রশ্মিকে মিলিত করা। এই জন্য এটাকে আমরা কি লেন্স বলবো? অভিসারী লেন্স বলবো। ওকে, তাহলে উত্তল লেন্সের ক্ষেত্রে আমরা কি কি জানতে পারলাম? দেখো, উত্তল লেন্সের ক্ষেত্রে, উত্তল লেন্সে যে লেন্সের দুই প্রান্ত সরু কিন্তু মধ্যমাটা চওড়া, সেটাকে আমরা উত্তল লেন্স বলবো। আবার যে লেন্সের আলোর রশ্মি উঁচু পৃষ্ঠে আপতিত হয়, সেটা উত্তল লেন্স। মানে উত্তল লেন্সের ক্ষেত্রে আলোর রশ্মি উঁচু পৃষ্ঠে আপতিত হয়, আর উঁচু পৃষ্ঠে বলতে উত্তল পৃষ্ঠে আপতিত হয়। আর হলো এখানে আলোর রশ্মি কি করে? একটা বিন্দুতে সে কি করতে পারে? মিলিত করতে পারে। এই মিলিত করার যে ক্ষমতাটা, এই ক্ষমতাটাকে বলা হয় অভিসারী ক্ষমতা। ঠিক আছে, এটা উত্তল লেন্সে গেল। এখন দেখো, উত্তল লেন্সকে আমরা আবার তিন ভাগে ভাগ করতে পারি। মানে উত্তল লেন্স তিন ধরনের হতে পারে। কি কি উত্তল লেন্স হতে পারে? একটা হলো দ্বি উত্তল লেন্স, একটা হলো সমতল উত্তল লেন্স, আর হলো অবতল উত্তল লেন্স। ঠিক আছে, দ্বি উত্তল লেন্স দুই প্রান্ত উত্তল, এই যে এটা উত্তল লেন্স। এখানে এটা যেহেতু উত্তল লেন্স, দুই প্রান্তই হলো কি? উত্তল, উঁচু পৃষ্ঠ। এটা উঁচু পৃষ্ঠ, এটা উঁচু পৃষ্ঠ, এই দুটো একটা বলবো আমরা কি? দ্বি উত্তল লেন্স। সমতল লেন্স একটা, যদি একটা, যদি দেখা যায় যে এই লেন্সটা সমতল উত্তল কেন বলা হয়েছে? এই লেন্সের এই পৃষ্ঠটা হলো কি? সমতল। সামনে যে কথাটা আছে সমতল, সামনে প্রথম পৃষ্ঠটা হবে সমতল, তারপরটা হলো উত্তল, এই জন্য এটা বলা সমতল উত্তল লেন্স। এটা বলা কি? অবতল উত্তল লেন্স। প্রথমটা হলো অবতল, ভিতরে দিকে ঢোকা। ঠিক আছে, আর তারপরটা হলো কি? উত্তল। এই জন্য এই লেন্সটা বলবো আমরা কি? অবতল উত্তল লেন্স। তাহলে আমরা দেখলাম উত্তল লেন্সের তিন ধরনের হতে পারে। কয় ধরনের হতে পারে? তিন ধরনের। প্রথম যেটা, এটা বলা হয় দ্বি উত্তল লেন্স। দুই নম্বর যেটা, এটা বলা হয় সমতল উত্তল লেন্স। এবং তিন নম্বর যে টাইপটা আছে, এটা বলা হয় অবতল উত্তল লেন্স। ওকে, আচ্ছা, এবার আমরা দেখবো আসলে অবতল লেন্সের বিষয়টা। ঠিক আছে, অবতল লেন্সের বিষয়টা কিরকম? অবতল লেন্সের ক্ষেত্রে দেখো, এই লেন্সটার মধ্যে যে ঘটনাটা ঘটতেছে সেটা হলো, এই লেন্সের দুই প্রান্ত চওড়া কিন্তু মধ্যভাগটা কি? সরু। যে লেন্সের দুই প্রান্ত চওড়া কিন্তু মধ্যভাগটা কি? সরু, তাকে বলবো আমরা কি? অবতল লেন্স। অবতল লেন্সের ক্ষেত্রে আলো রশ্মি এভাবে নিচু পৃষ্ঠের মধ্যে কি হয়? আপতিত হয়। আর অবতল লেন্সের একটা ক্ষমতা আছে কিন্তু, অবতল লেন্সে আলো রশ্মি কি হয়? দূরে ছড়িয়ে যায়, অর্থাৎ এই আলো রশ্মি কি করে? মিলিত করে না, ছড়িয়ে দেয়। এই জন্য এই লেন্সটাকে অপসারী লেন্স বলা হয়। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসবে, অবতল লেন্সকে কেন অপসারী লেন্স বলা হয়? কারণ এই আলো রশ্মিকে কোনো বিন্দুতে মিলিত করতে পারে না, আলো রশ্মি কি করে? ছড়িয়ে দেয়। এই জন্য এটাকে বলবো আমরা কি লেন্স? অপসারী লেন্স। কি লেন্স বলবো আমরা? অপসারী লেন্স। ক্লিয়ার? ওকে, এখন দেখো, এই যে অবতল লেন্স, এই অবতল লেন্সকে আমরা তিনটে টাইপ পাইছি। অবতল লেন্সের ক্ষেত্রে কয়টা টাইপ পাওয়া যায়? তিনটা। কি কি? প্রথমটা যেটা আছে, এটাকে বলা হয় দ্বি অবতল লেন্স, তারপরটা বলা হয় সমতল অবতল লেন্স, এবং তিন নম্বরটা বলবো আমরা কি? উত্তল অবতল লেন্স। ঠিক আছে, দ্বি অবতল লেন্স বলতে হলো দুইটা পৃষ্ঠের নিচু ভিতরের দিকে প্রবেশ করছে, দুইটা পৃষ্ঠই হলো অবতল, এই জন্য এটা বলা দ্বি অবতল লেন্স। এটা প্রথমটা ওই যে সেম ঘটনা, সমতল উত্তল লেন্স যেটা বললাম, প্রথম পৃষ্ঠটা যদি সমতল হয়, প্রথম কথাটা যেটা আছে সমতল, প্রথম পৃষ্ঠটা সমতল, তারপরটা কি? অবতল, এই জন্য সমতল অবতল লেন্স। এটা উত্তল, প্রথম পৃষ্ঠটা হলো উত্তল, উঁচু দেখো, উঁচু, এই যে এরকম। ঠিক আছে, তাহলে এটা কি হবে? উত্তল, এটা অবতল, এই জন্য বলা হয়েছে উত্তল অবতল লেন্স। ঠিক আছে, তা আমরা দেখলাম অবতল লেন্সের ক্ষেত্রেও তিন ধরনের টাইপ পাইতেছি। একটা হলো কি? দ্বি অবতল লেন্স, সমতল অবতল লেন্স, এবং কি? উত্তল অবতল লেন্স। ওকে, ক্লিয়ার এই জায়গাটা? ওকে, এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করবো এবার।
লেন্সের ক্ষেত্রে কিছু সংজ্ঞা, এই সংজ্ঞাগুলোকে আমরা জানতে হবে। লেন্সের ক্ষেত্রে কিছু সংজ্ঞা, এই সংজ্ঞাগুলোকে আমাকে কি করতে হবে, জানতে হবে। ঠিক আছে, তো আমি আগে লিখি আমাদের কি কি সংজ্ঞা জানতে হবে। তো আমাদের যে বিষয়গুলো জানতে হবে সেটা হলো, প্রথম যে বিষয়টা জানতে হবে সেটা হলো যে প্রধান অক্ষ সম্পর্কে আমার জানতে হবে। ঠিক আছে, প্রধান অক্ষ। 2 নম্বর হলো প্রধান ফোকাস সম্পর্কে জানতে হবে আমাকে। 3 নম্বর হলো আলোক কেন্দ্র সম্পর্কে জানতে হবে। ঠিক আছে, তারপর হলো ফোকাস দূরত্ব জানবো, এবং 5 নম্বর হলো আমাদের ফোকাস তল সম্পর্কে জানতে হবে। তো এতটুকু জানলেই যথেষ্ট তোমাদের। ঠিক আছে, তাহলে প্রধান অক্ষ, প্রধান ফোকাস, আলোক কেন্দ্র এবং হলো ফোকাস দূরত্ব। ওকে, মনোযোগ দেখো, সবাই মনোযোগ দিয়ে দেখবে, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। লেন্সে রশ্মি চিত্র তুমি যদি আঁকতে চাও, ভালোভাবে পারতে চাও, লেন্সের ক্ষেত্রে যে প্রশ্নগুলো আসবে সৃজনশীল, এগুলো ভালোভাবে আঁকতে এবং মানে ভালোভাবে তুমি যদি পাইতে চাও যে এই প্রশ্নগুলো তুমি অ্যান্সার করবা সঠিকভাবে, তাহলে সেক্ষেত্রে এই সংজ্ঞাগুলা বা এই বিষয়গুলা জানা অতীব জরুরি। ঠিক আছে, ওকে। তাহলে আমরা দেখবো, আমরা উত্তল লেন্স আমি আঁকলাম। ওকে, তোমরা অবশ্যই এক্ষেত্রে পেন্সিল কম্পাস ইউজ করবা, কি মানে এই লেন্স আর্ট করার ক্ষেত্রে। তো আমরা নর্মালি জানি যে এই যে এটা আমাদের কি লেন্স, উত্তল লেন্স। ওকে, কোনো সমস্যা নাই, এটা হলো উত্তল লেন্স। তো উত্তল লেন্সের ক্ষেত্রে কি ঘটনা ঘটে, উত্তল লেন্সে আমরা জানি যে এই লেন্সটার কি হয়, যে এই লেন্সটা দুইটা গোলকের দ্বারা গঠিত। কারণ আমার লেন্সের ডেফিনিশন বলা আছে দুটি গোলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ কোনো স্বচ্ছ প্রতিসরক মাধ্যমকে কি বলা হয়, লেন্স বলা হয়। তাহলে এই লেন্সটা দুটি গোলক দ্বারা গঠিত, তার মানে জিনিসটা এরকম ছিল, এইটা গোলক ছিল, এইটা গোলক ছিল। তো এই গোলকের অবশ্যই এটা কিছে, সেন্টার আছে না, কেন্দ্র আছে না, এবং এই গোলকের একটা কিছে, কেন্দ্র আছে না। তাহলে এই গোলকের কেন্দ্রটাকে আমি C1 ধরি এবং এই গোলকের কেন্দ্রটাকে যদি আমি C2 ধরি, তাহলে আমরা দেখতে পেলাম যে একটা লেন্সের কয়টা বক্রতা কেন্দ্র থাকে। এই কেন্দ্রটা তো আমরা বলি বক্রতা কেন্দ্র। তোমরা যারা আলোর প্রতিফলনটা পড়ছো ভালোভাবে, সেক্ষেত্রে আমরা দেখছিলাম দর্পণের ক্ষেত্রে যে এই কেন্দ্রটা বলা হয় কি বক্রতার কেন্দ্র। তাহলে এরও বক্রতার কেন্দ্রটা C1, কিন্তু এর বক্রতা কেন্দ্র কয়টা, 2টা। দর্পণের ক্ষেত্রে বক্রতা কেন্দ্র কয়টা, 1টা। কিন্তু লেন্সের ক্ষেত্রে বক্রতা কেন্দ্র কয়টা পেলাম আমরা, 2টা পেলাম। নৈবেত্তিক হবে যে লেন্সে বক্রতা কেন্দ্র কয়টি, কয়টি, 2টি। ওকে, তাহলে দেখো এই যে বক্রতা কেন্দ্র আছে, এই বক্রতার কেন্দ্রের মধ্য দিয়ে, লেন্সের উভয় বক্রতার কেন্দ্রের মধ্য দিয়ে গমনকারী রেখাকে বলবো আমরা কি, প্রধান অক্ষ। লেন্সের উভয় কেন্দ্রের মধ্য দিয়ে গমনকারী যেটা সরলরেখাটা পাবো সেটাকে বলবো আমরা কি, প্রধান অক্ষ। কি বলবো আমরা, প্রধান অক্ষ, প্রিন্সিপাল অ্যাক্সিস যেটা আমরা বলি, প্রধান অক্ষ। ঠিক আছে, তাহলে লেন্সের উভয় কেন্দ্রের মধ্যে দিয়ে গমনকারী সরলরেখাটা বলবো আমরা কি, প্রধান অক্ষ। ঠিক আছে, ওকে। এখন দেখো আমরা আলোক কেন্দ্র সম্পর্কে আগে জানি। আলোক কেন্দ্র, আলোক কেন্দ্রের বিষয়টা কিরকম, যে মনে করো লেন্সের কোনো এক পৃষ্ঠে, লেন্সের একটা পৃষ্ঠে একটা রশ্মি আপতিত হয়েছে। আপতিত হওয়ার পর যখন নির্গত হলো, এই নির্গত হওয়ার সময় আপতিত রশ্মি যেভাবে পড়ছে, নির্গত রশ্মি যদি আপতিত রশ্মি সমান্তরালে নির্গত হয়, এভাবে এ যেভাবে পড়ছে এর সমান্তরালে কিছে, যদি এটা বাঁকা হয়েছে, ঠিক আছে, যে আপতিত রশ্মি সমান্তরালে যদি নির্গত রশ্মি যায়, তাহলে এই যে রশ্মিটা লেন্সের বিদ্যুৎ গেল, এখন যে রশ্মিটা লেন্সের বিদ্যুৎ হইতেছে, এটা প্রধান অক্ষরে যে বিন্দু যাবে সেই বিন্দুটা বলবো আমাকে। সেটা হলো যে
আমি বলছিলাম যে লেন্সের কোনো এক পৃষ্ঠে একটা রশ্মি যদি আপতিত হয়, নির্গত হওয়ার সময় সেটা যদি আপতিত রশ্মি সমান্তরালে নির্গত হয়, তাহলে এই যে নির্গত রশ্মি এই যেটা লেন্সের ভিতরে যাচ্ছে, এটা প্রধান অক্ষের উপর যে বিন্দু যাবে সেই বিন্দুটাকে বলবো আমরা কি? আলোক কেন্দ্র। তাহলে আমরা এই বিন্দুটাকে বলবো কি? আলোক কেন্দ্র। ঠিক আছে? তো আলোক কেন্দ্রের ক্ষেত্রে একটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হলো যদি সরু লেন্স হয়, কিরকম লেন্স হয়? সরু লেন্স হয়, তাহলে সরু লেন্সের ক্ষেত্রে কিরকম ঘটনা ঘটবে? যে সরু লেন্সের ক্ষেত্রে আলোক রশ্মি আলোক কেন্দ্রের দিকে গেলে, সরু লেন্সের ক্ষেত্রে যে জায়গাটার ভিতর দিয়ে আলো যাবে লেন্সের ভিতর দিয়ে, এই আলোটা কখনো বেঁকে যাবে না। তো সরু লেন্সের ক্ষেত্রে অর্থাৎ পাতলা লেন্সের ক্ষেত্রে আলো কেন্দ্রটা এরকম হবে যে সেখানে আলো পড়লে আলো কি হবে? সোজাসুজি চলে যাবে, আলো কখনো বাঁকবে না। আর নর্মালি আলোক কেন্দ্রের বিষয়টা কিরকম, যে লেন্সে কোনো এক পৃষ্ঠে একটা রশ্মি আপতিত হয়ে নির্গত হওয়ার সময় সেটা যদি আপতিত রশ্মি সমান্তরালে নির্গত হয়, তাহলে এই রশ্মিটা এই রশ্মিটা লেন্সের প্রধান অক্ষের উপর যে বিন্দু যাবে সেই বিন্দুটা বলবো আমরা কি? আলোক কেন্দ্র। ঠিক আছে? তো এরপর আমরা নির্দিষ্ট জানবো সেটা হলো প্রধান ফোকাস সম্পর্কে। প্রধান ফোকাস। ওকে, আমরা এবার জানবো প্রধান ফোকাস সম্পর্কে। ওকে, তাহলে আমরা এখন দেখবো যে বিষয়টা সেটা হলো প্রধান ফোকাস। খুব গুরুত্বপূর্ণ একটা সংজ্ঞা, গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা পরীক্ষার মধ্যে ক নাম্বারের ক্ষেত্রে এটা খুবই ইম্পর্টেন্ট। প্রধান ফোকাস। ওকে, এই ক্ষেত্রে আমার দুইটা চিত্র অ্যাড করতে হবে, অর্থাৎ উত্তল লেন্স এবং কি অবতল লেন্স। ওকে, উত্তল লেন্স এবং কি অবতল লেন্স। তাহলে এটা আমাদের কি লেন্স? অবতল লেন্স, তাই না? অবতল লেন্সের ডেফিনিশন কি? যে লেন্সের দুই প্রান্ত চওড়া, মধ্যভাগটা কি সরু, সেটা বলবো আমরা কি লেন্স? অবতল লেন্স। ওকে, ফাইন। তাহলে আমরা দেখবো আসলে প্রধান ফোকাসের ডেফিনিশনটা আমরা এইভাবে দেবো যে প্রধান অক্ষের সমান্তরাল, প্রধান অক্ষের সমান্তরাল ও নিকটবর্তী, প্রধান অক্ষের সমান্তরাল ও নিকটবর্তী। ঠিক আছে? প্রধান অক্ষের সমান্তরাল ও নিকটবর্তী কিছু আলোক রশ্মি লেন্সে আপতিত হয়ে প্রতিসরণের পর, প্রতিসরণের পর প্রতিসরণের পর প্রতিসরণের পর, ঠিক আছে? তাহলে আমরা বলবো এইভাবে যে প্রধান অক্ষের সমান্তরাল কিছু আলোক রশ্মি, প্রধান অক্ষের সমান্তরাল ও নিকটবর্তী কিছু আলোক রশ্মি লেন্সে আপতিত হয়ে প্রতিসরণের পর প্রধান অক্ষের উপর যে বিন্দু মিলিত হবে, প্রধান অক্ষের উপর যে বিন্দু মিলিত হবে, অথবা যে বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হবে, অর্থাৎ অবতল দর্পণের ক্ষেত্রে আমরা দেখবো যে আলোগুলা মনে আসছে পিছন দিকের কোনো একটা বিন্দু থেকে আসতেছে। ঠিক আছে? এটা মনে হবে। আর উত্তল লেন্সের ক্ষেত্রে কিরকম হবে, যে আলোক রশ্মি একটা বিন্দুর মধ্যে এসে কিভাবে মিলিত হবে, তাহলে যে বিন্দুতে এসে মিলিত হবে, উত্তল লেন্সের ক্ষেত্রে মিলিত হবে, যে বিন্দু এসে মিলিত হবে সেই বিন্দুটা, এবং এই ক্ষেত্রে যে বিন্দু থেকে কি হবে অপসারিত হয়ে চলে যাচ্ছে সেই বিন্দুটা বলবো আমরা কি? প্রধান ফোকাস। কি বলবো? প্রধান ফোকাস। তবে লেন্সের ক্ষেত্রে যেহেতু এর কেন্দ্র দুইটা, এর প্রধান ফোকাস কয়টা হবে? দুইটা। তাহলে আমি যদি এটাকে আমি F2 দেই, তাহলে এইদিকে সেম ভাবে এদিকে হবে আমাদের F1। এরা যদি আমি F1 দিই, তাহলে সেম কন্ডিশনে এদিকে কি হবে? F2। তাহলে আমি আরেকবার বলি, প্রধান অক্ষের সমান্তরাল ও নিকটবর্তী কিছু আলোক রশ্মি লেন্সে আপতিত হয়ে প্রতিসরণের পর যদি প্রধান অক্ষের উপর কোনো বিন্দুতে মিলিত হয়, অথবা কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তাহলে প্রধান অক্ষের উপর এই বিন্দুটা বলবো আমরা কি? প্রধান ফোকাস। ওকে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা যে জিনিসটা জানবো সেটা হলো ফোকাস দূরত্ব। কি জানবো? ফোকাস দূরত্ব। ওকে, ফোকাস দূরত্ব সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। এই চিত্রটা আমি মিশিয়ে দিলাম, সমস্যা নাই। তাহলে আমরা জানি যে আসলে এটা বলে প্রধান ফোকাস। ওকে, এটা বলবো আমরা কি? আলোক কেন্দ্র। তাহলে এটা যদি প্রধান ফোকাস হয়, এটা যদি আলোক কেন্দ্র হয়, এই প্রধান ফোকাস এবং আলোক কেন্দ্রের মধ্যবর্তী যে দূরত্বটা আছে, এই দূরত্বটা বলা হয় ফোকাস দূরত্ব। দ্যাট মিনস এটাকে আমরা ছোট হাতের এফ দ্বারা প্রকাশ করি। তাহলে
এটাও তো আমাদের এফ, তাই না? এই প্রধান ফোকাস এবং আলোক কেন্দ্রের মধ্যবর্তী যে দূরত্বটা আছে এই দূরত্বটা বলা হয় কি প্রধান ফোকাস দূরত্ব, কি বলবো আমরা ফোকাস দূরত্ব। এবং এই যে প্রধান ফোকাস আছে এই প্রধান ফোকাসের মধ্য দিয়ে লম্বভাবে যে তলটা কল্পনা করা হয় এই তলটা বলবো আমরা কি ফোকাস তল। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে ফোকাস তল গেল, আমাদের ফোকাস দূরত্ব গেল। ফোকাস দূরত্ব আমি আরেকবার বলতেছি, শুনো ভালোভাবে। আলোক কেন্দ্র এবং প্রধান ফোকাস এর মধ্যবর্তী যে দূরত্বটা আছে এই দূরত্বটা বলবো আমরা কি ফোকাস দূরত্ব। এবার আর ফোকাস তল বলবো প্রধান ফোকাসের মধ্য দিয়ে লম্বালম্বি ভাবে যে তলটা কল্পনা করা হয় সেই তলটা বলা হয় কি ফোকাস তল। ঠিক আছে, এই হলো আমাদের লেন্সের ক্ষেত্রে আমাদের যে সময়গুলা বা যে বিষয়গুলা আমাদের জানা খুব জরুরি দরকার সেই বিষয়গুলো নিয়ে আমি কি বিস্তারিত আলোচনা করবো। ঠিক আছে, ওকে। তো এবার লেন্সের ক্ষেত্রে আসলে কিভাবে আসলে এই রশ্মি গুলা চলে যায় এটা দেখবো আমরা। আসলে এখানে রশ্মি গুলা পড়লে বিম্ব গঠনের ক্ষেত্রে আমরা কি কি কাজগুলো করবো, লেন্সে আলো কিভাবে ফেলবো। তো আমরা একটু আগে দেখলাম এটা যদি একটা লেন্স হয়, ঠিক আছে, তাহলে যদি প্রধান অক্ষে সমান্তরাল এভাবে আলো পড়ে তাহলে সেটা অবশ্যই কি হবে, তোমরা কিন্তু এটা পেন্সিল কম্পাস দিয়ে আটক করবা। যদি প্রধান অক্ষে সমান্তরাল এভাবে আলো পড়ে তাহলে সেটা অবশ্যই কেটে যাবে, প্রধান ফোকাস দিয়ে চলে যাবে, প্রধান ফোকাস দিয়ে কি হবে চলে যাবে। আর যদি এরকম হয় যে আলো পড়লো তো লেন্সের আমি করলাম, যদি আলোক কেন্দ্র বরাবর আলো পড়ে, ঠিক আছে, তাহলে আলোক কেন্দ্র বরাবর আলো পড়লে ওই বরাবর প্রতিসরিত হয়ে চলে যাবে। ঠিক আছে, আলোক কেন্দ্র বরাবর যদি আলো পড়ে তাহলে ওই বরাবর প্রতিসরিত হয়ে চলে যাবে। আর অবতল লেন্সের ক্ষেত্রে যে বিষয়টা সেটা হলো যে এক্ষেত্রে যে ঘটনা ঘটে সেটা তো আমরা জানি যে এই অবতল লেন্স আলোর রশ্মিকে দূরে সরিয়ে দেয়। তো এক্ষেত্রে আলো পড়লে দূরে সরে যাবে, কিন্তু এই আলোটা মনে হবে যে এই প্রধান ফোকাস দিয়ে আসতেছে। ঠিক আছে, প্রধান ফোকাস দিয়ে আসতেছে। আর আর যদি আলোক কেন্দ্র বরাবর আলো পড়ে তাহলে এই ক্ষেত্রেও আলোক কেন্দ্র বরাবর দিয়ে সোজাভাবে চলে যাবে। ঠিক আছে, এই হলো আমাদের কি লেন্সে আলো পড়লে আলো আসলে কিভাবে প্রতিসরিত হয়ে চলে যাবে। তো পরবর্তী ক্লাসে আসলে আমরা লেন্সের বিভিন্ন জায়গা অর্থাৎ বিভিন্ন অবস্থানের জন্য প্রতিবিম্বের অবস্থান কোথায় কিরকম হবে এবং প্রতিবিম্বের আকৃতি কিরকম হবে এবং প্রতিবিম্ব আসলে বাস্তব হবে না অবাস্তব হবে এই বিষয়গুলো সম্পর্কে পরবর্তী ক্লাসে আমরা আসলে বিস্তারিত জানবো। ধন্যবাদ সবাইকে।